প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে এক ছেলের এবং একটি পাখির বিয়ের গল্প শোনাবো। কৃষকের ছেলের সঙ্গে একটি পাখির বিয়ে কিভাবে হলো, আসুন সেই গল্প শুনি। কিন্তু তার আগে এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, একবারের কথা, এক বৃদ্ধ কৃষক তার 3 ছেলের সঙ্গে একটি গ্রামে বসবাস করত। তিনি খুব ধনী এবং সম্পদশালী মানুষ ছিলেন, কারণ তিনি কঠোর পরিশ্রম করে তার খেতে কাজ করতেন। এই কারণেই তিনি এক সচ্ছল মানুষ ছিলেন। তবে ধনী হওয়া সত্ত্বেও তিনি ছিলেন অত্যন্ত দয়ালু এবং সদালাপী ব্যক্তি। বৃদ্ধ কৃষকের 3 ছেলেই তরুণ ও স্বাস্থ্যবান ছিল। তার স্ত্রী মারা যাওয়ার প্রায় 4 বছর হয়ে গিয়েছিল। কৃষকের বাড়ি ছিল অনেক বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন। তবে কৃষক এত বেশি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি আর খেতে কাজ করতে পারতেন না। তাই তার 3 ছেলেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করত। বৃদ্ধ কৃষকের বড় ছেলের নাম ছিল সালামত, মাঝের ছেলের নাম কারামত, আর সবচেয়ে ছোট ছেলের নাম ছিল নিজাকত। কৃষক তার 3 ছেলেকে নিয়ে গর্ব করতেন। তিনি খুশি ছিলেন যে আল্লাহ তাকে যোগ্য, সৎ এবং পরিশ্রমী সন্তান দান করেছেন। একদিন কৃষক বাড়ির উঠোনে একটি চেয়ার নিয়ে বসে ভাবছিলেন যে তার ছেলেরা এখন যুবক হয়ে গিয়েছে, তাই তাদের বিয়ে দিয়ে দেওয়া উচিত। তিনি জীবন দশায় তার সন্তানদের সুখ দেখতে চেয়েছিলেন, কিন্তু তার 3 ছেলের কারোরই এখনও কোনো বিয়ে ঠিক হয়নি, এমনকি বাগদানও হয়নি। যদি তাদের মা বেঁচে থাকতেন তাহলে নিশ্চিতভাবে তাদের জন্য পাত্রের খোঁজ করতেন। এই চিন্তা করতে করতে বৃদ্ধ কৃষকের মাথায় একটি বুদ্ধি এলো। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই ছেলেদের সঙ্গে কথা বলবেন। সন্ধ্যায় যখন 3 ছেলে ক্ষেত থেকে ফিরে এলো, তখন বৃদ্ধ কৃষক তাদের কাছে ডাকলেন এবং বললেন, আমার প্রিয় সন্তানরা, জীবনের কোনো নিশ্চয়তা নেই। আমি আমার জীবন দশায় তোমাদের সুখ দেখতে চাই, তাই আমি চাই তোমাদের বিয়ের ব্যবস্থা করে দেই। তোমাদের মা থাকলে সে নিজেই তোমাদের জন্য পাত্রী খুঁজে দিত, কিন্তু এখন তোমাদের নিজেদেরই তোমাদের জন্য জীবন সঙ্গী খুঁজে নিতে হবে। বৃদ্ধ কৃষক একে একে তার 3 ছেলের দিকে তাকালেন। 3 ভাই বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। বড় ছেলে সালামত অবাক হয়ে বলল, আব্বাজান, আমরা কিভাবে নিজেদের জন্য পাত্রী খুঁজব? আমার মনে হয় আব্বাজান, আপনি যদি আমাদের জন্য পাত্রী খুঁজে দেন তাহলে তা অনেক ভালো হবে। বৃদ্ধ কৃষকের মুখে এক হাসি ফুটে উঠল। মাঝের ভাই কারামত বড় ভাই সালামতের কথায় সম্মতি জানিয়ে বলল, আব্বাজান, সালামত ভাই ঠিকই বলেছেন, আমাদের জন্য পাত্রী খোঁজা সত্যি কঠিন হবে। বৃদ্ধ কৃষক এবার তার সবচেয়ে ছোট ছেলে নিজাকতের দিকে তাকিয়ে বললেন, নিজাকত, তুমি কি বলছো? সবচেয়ে ছোট ছেলে নিজাকত মাথা নিচু করে বলল, আব্বাজান, আপনার আদেশেই আমাদের জন্য চূড়ান্ত হবে। তবে আগে আমাদের পথ তো বেছে দিন। আমাদের বলুন কিভাবে আমরা নিজেদের জন্য দুলহান খুঁজে পাব। বৃদ্ধ কৃষক কিছুক্ষণ মাথা নাড়লেন, তারপর গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। নিজাকত ছিল তার 2 ভাই সালামত ও কারামত থেকে বেশি বুদ্ধিমান, চতুর ও বিচক্ষণ। মাঝে মাঝে তার 2 ভাই তার কথা ঠাট্টা বিদ্রুপ করত, কিন্তু নিজাকত কখনো তাদের কথায় কষ্ট পেত না। বৃদ্ধ কৃষক বললেন, আমি অবশ্যই তোমাদের জন্য একটি উপায় বের করব, তবে তোমাদের সবাইকে সেটি মেনে চলতে হবে। এরপর তিনি ব্যাখ্যা করলেন, তোমাদের 3 জনের প্রত্যেককে একটি করে কুঠার নিতে হবে এবং নিজের খামারের একটি করে গাছ কাটতে হবে। যে দিকের দিকে গাছ পড়ে যাবে সেই দিকেই তোমরা তোমাদের জন্য দুলহান খুঁজবে। তবে গাছ কাটার আগে তোমাদের খামারে একটি করে নতুন চারা রোপণ করতে হবে এবং আমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে তোমরা এই কাজ অত্যন্ত মনোযোগ দিয়ে করবে। বৃদ্ধ কৃষকের কথা শুনে 3 ভাই প্রতিজ্ঞা করল তারা এই কাজ সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করবে। এরপর তারা বাবার সঙ্গে খামারে গেল। প্রথমে সালামত একটি চারা লাগালো, তারপর কারামত এবং শেষে নিজাকত তার চারা রোপণ করল। এরপর বৃদ্ধ কৃষক বড় ছেলে সালামতের দিকে তাকিয়ে বললেন, সালামত,
যেহেতু তুমি বড়, তাই তুমি প্রথমে একটি গাছ কাটবে। সালামত সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে আব্বাজান। সে কুঠার হাতে তুলে নিল এবং একটি গাছের দিকে এগিয়ে গেল। এরপর সে জুড়ে জুড়ে গাছের গুঁড়িতে কুঠার চালাতে শুরু করলো। বৃদ্ধ কৃষক ও তার দুই ভাই চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। সালামত বেশ কিছুক্ষণ ধরে একের পর এক কুঠার চালাচ্ছিল। এক সময় তার নিঃশ্বাস ভারী হয়ে গেল, শরীর ঘামে ভিজে গেল, কিন্তু সে থামল না। অবশেষে সে গাছ কাটতে সফল হলো এবং গাছ উত্তর দিকে গিয়ে পড়ল। এটা দেখে সালামতের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে বাবার দিকে ফিরে গিয়ে বলল, আব্বাজান, গাছ উত্তর দিকে পড়েছে, তাই আমি সেই দিকে গিয়ে আমার জন্য দুলহান খুঁজব এবং তাকে বিয়ের প্রস্তাব দেব। বৃদ্ধ কৃষক মাথা নেড়ে বললেন, ঠিক আছে বাছা। এবার করামতের পালা এলো। সে কুঠার হাতে নিয়ে এগিয়ে গেল এবং তার নির্দিষ্ট গাছ কাটতে শুরু করলো। গাছটি বেশ বড় ও শক্ত ছিল, তাই সে বেশ কষ্ট পাচ্ছিল। অনেক পরিশ্রমের পর অবশেষে গাছটি দক্ষিণ দিকে গিয়ে পড়ল। এটা দেখে করামত খুশি হয়ে বলে উঠল, ওয়াও, দারুণ! আমি দক্ষিণের দিকে গিয়ে আমার জন্য জীবনসঙ্গী খুঁজব। তার কথায় বৃদ্ধ কৃষক ও তার দুই ভাই হাসল। এবার ছিল সবচেয়ে ছোট ভাই নিজাকতের পালা। সে কুঠা নিয়ে এগিয়ে গেল এবং মনোযোগ দিয়ে গাছ কাটতে শুরু করলো। কিছুক্ষণ পর তার কাটা গাছ জঙ্গলের দিকে গিয়ে পড়ল। এটা দেখে তার দুই ভাই হেসে উঠল এবং বলল, নিজাকত, তুমি কি তাহলে জঙ্গলে যাবে? হ্যাঁ, সালামত হাসিমুখে বলল। তবে নিজাকত কোনো উত্তর দিল না। অবশ্যই, এখন সে আর কোথায় যেতে পারে? তার গাছ তো জঙ্গলের দিকে পড়েছে, তাই তাকে জঙ্গলে যেতে হবে। এখন হয়তো তাকে কোনো নেকড়ে বা হরিণের সঙ্গে বিয়ে করে জঙ্গলের সঙ্গেই সম্পর্ক গড়তে হবে। করামত হাসতে হাসতে বলল। তবুও নিজাকত কোনো উত্তর দিল না। সে ছিল এক অনুগত ছেলে। বৃদ্ধ কৃষক তার ছোট ছেলের দিকে তাকিয়ে বললেন, নিজাকত, তুমি কি বলছো? নিজাকত বিনীতভাবে উত্তর দিল, আব্বাজান, যেহেতু আমার গাছ জঙ্গলের দিকে পড়েছে, তাই আমি সেই দিকেই যাব। আমি বিশ্বাস করি আমার কুদরতি নির্ধারিত জীবন সঙ্গী সেখানেই অপেক্ষা করছে। বৃদ্ধ কৃষকের চোখ আনন্দে চকচক করে উঠল। তিনি বললেন, আমার দোয়া রইল যে তোমরা তিনজনই নিজেদের লক্ষ্য পূরণে সফল হও। তিনি হাত তুলে তাদের জন্য দোয়া করলেন আর তিন ছেলে একসঙ্গে আমিন বলল। তারপর তার বাবাকে জড়িয়ে ধরল আর বৃদ্ধ কৃষক তাদের স্নেহ স্পর্শে ভরিয়ে দিলেন। তোমরা যেহেতু তোমাদের নিজ নিজ পথ ঠিক করে নিয়েছ, এখন সেই পথে যাত্রা শুরু করো। আমি বাড়িতে বসে তোমাদের ফেরার অপেক্ষা করব। বৃদ্ধ কৃষক বললেন। তিন ভাই একসঙ্গে বলল, আল্লাহ হাফেজ আব্বাজান। তারপর তারা তাদের গাছের পড়ার দিক অনুযায়ী ভিন্ন ভিন্ন পথে রওনা দিল। বৃদ্ধ কৃষক কয়েক মুহূর্ত ধরে তাদের চলে যেতে দেখলেন। তারপর তিনি ঘরের দিকে ফিরে গেলেন। মনে মনে আশা করলেন তার তিন ছেলে সফল হয়ে ঘরে ফিরবে। সালামত তার পাত্রী খুঁজতে উত্তরের দিকে যাত্রা করল। উত্তরে তার খালা থাকতেন। তার খালার এক মেয়ে ছিল শাইলা। সালামত শাইলাকে পছন্দ করত এবং তার খালু শহরে কাজ করতেন। যাত্রার সময় সালামতের মনে তার খালার কথা এলো, তাই সে সরাসরি তার খালার বাড়িতে পৌঁছে গেল। তার খালা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। তারপর সালামত শাইলার ঘরে গেল। শাইলা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল, সালামত, হঠাৎ তুমি এখানে? সালামত সোজাসাপটা বলল, শাইলা, আমাদের আব্বাজান চান আমরা তিন ভাই নিজেদের পছন্দের মেয়েকে বিয়ে করি, তাই আমি তোমার কাছে এসেছি। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে চিরকাল সুখে রাখব। শাইলা এক মুহূর্ত চিন্তা করল, তারপর হাসি মুখে হ্যাঁ বলল। সালামত আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ল এবং খালার বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। দ্বিতীয় ভাই করামত হাতে ফুলের তোড়া নিয়ে দক্ষিণের পথে চলতে লাগলো। তার মা বেঁচে থাকাকালে তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীর এক মেয়ে ছিল হানিয়া। হানিয়া করামতের বয়সে ছিল এবং ছোটবেলায় তার মা যখন করামতের বাড়িতে আসতেন তখন সে প্রায়শই সঙ্গে আসত। করামত তার উদ্দেশ্য জানাতে হানিয়া লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। করামত খুশিতে আত্মহারা হয়ে
বাড়ির পথে ফিরে গেল। এবার সবচেয়ে ছোট ভাই নিজাকত, সে খামার থেকে বেরিয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। সে দীর্ঘ সময় ধরে জঙ্গলের মধ্যে চলতে থাকলো, কিন্তু কোথাও কোনো মানুষ দেখতে পেল না। তার আশার আলো ধীরে ধীরে নিভতে লাগলো। মন খারাপ হয়ে গেল। দিন শেষ হওয়ার পথে অনবরত হাঁটার ফলে সে ক্লান্ত হয়ে পড়ল। তাই সে একটা বড় গাছের ছায়ে বসে বিশ্রাম নিতে লাগলো। কিছুক্ষণ পর বিশ্রাম শেষে সে আবার পথ চলা শুরু করলো। সে চেয়েছিল সন্ধ্যা নামার আগেই রাতে থাকার জন্য কোনো আশ্রয় খুঁজে নিতে। যখন সে অনেক দূরে এগিয়ে গেল, তখন হঠাৎ তার চোখে পড়ল একটি ছোট ঝুপড়ি। সে থমকে দাঁড়িয়ে ঝুপড়িটির দিকে তাকিয়ে রইল। ঝুপড়িটি ছিল সুন্দর। তার চারপাশে ঘন বড় বড় গাছ ছিল। বাইরের দিকে বড় বড় পাথর একটির ওপর আরেকটি রাখা ছিল। ঝুপড়িটি দেখে নিজাকতের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে দ্রুত পায়ে ঝুপড়িটির দিকে এগিয়ে গেল। একটু পর সে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। ভেতরটা ছিল অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুসজ্জিত। একদিকে জানালার উপর ছোট্ট একটি পাখি বসেছিল। জানালার পাশে রাখা ছিল এক বিশাল কাঠের টেবিল। নিজাকত জানালার পাখিটিকে লক্ষ্য করেনি। সে ধীরে ধীরে বলল, অদ্ভুত, এখানে তো কেউ নেই। ঠিক তখনই এক রহস্যময় কণ্ঠস্বর বেশি এলো, তুমি কিভাবে বললে যে এখানে কেউ নেই, যখন আমি এখানে উপস্থিত আছি? ছোট্ট পাখিটি মানুষের কণ্ঠে বলল। তখন নিজাকত অবাক হয়ে তার দিকে তাকালো। পরের মুহূর্তেই তার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। সে ছোট্ট পাখিটিকে দেখে হতভম্ব হয়ে গেল। তখনই জানালার উপরে বসে থাকা ছোট্ট পাখিটি লাফ দিয়ে মাটিতে নেমে এলো এবং চোখ পিট পিট করে নিজাকতের দিকে তাকিয়ে থাকলো। নিজাকতের পরনে ছিল নীল রঙের পোশাক এবং তার পায়েও ছিল নীল জুতো। নিজাকত জিজ্ঞেস করলো, তুমি কে? পাখিটি বলল, আমি তো একটা ছোট্ট পাখি। নিজাকত বলল, হ্যাঁ, কিন্তু তুমি মানুষ নও, তাই তোমাকে আমি দেখতে পাইনি। পাখিটি মানুষের কণ্ঠে বলল, তুমি এই জঙ্গলে কি করছো? নিজাকত উত্তর দিল, আমি এই জঙ্গলে আমার জন্য একজন স্ত্রী খুঁজতে এসেছি। পাখিটি তাকে বলল, তুমি কি আশা করছো যে এই জঙ্গল থেকে তোমার স্ত্রীকে পাবে? নিজাকত বলল, আমি চেষ্টা করলে হয়তো আমার স্ত্রীকে পেতে পারি, কিন্তু এই জঙ্গলে তো আমি কোনো মানুষ দেখতে পেলাম না। তখন ছোট্ট পাখিটি বলল, যদি তুমি চাও তবে আমি তোমার স্ত্রী হতে রাজি আছি। নিজাকত অবাক হয়ে বলল, তুমি তো একটা পাখি, আমি কিভাবে তোমাকে আমার স্ত্রী করে নিয়ে যেতে পারি? এতে পাখিটি উত্তর দিল, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি তোমার স্ত্রী হতে পারি। আমি খুব ভালো নৃত্য জানি, দেখো। এই বলে ছোট্ট পাখিটি নাচতে শুরু করলো। নিজাকত বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে দেখল। নাচের সময় ছোট্ট পাখিটি গানও গাইতে লাগলো। এতে নিজাকতের বিস্ময় আরও বেড়ে গেল এবং সে পাখিটির নাচ ও সুরেলা গান খুব পছন্দ করল। যখন ছোট্ট পাখিটি নাচ শেষ করলো, তখন নিজাকত বলল, আমি তোমাকে আমার স্ত্রী করব। এই কথা শুনে ছোট্ট পাখিটি খুব খুশি হলো। এদিকে দুই বড় ভাই সালামত ও করামত ইতিমধ্যে বাড়ি ফিরে এসেছিল। কিছুক্ষণ পর ছোট ভাই নিজাকত পাখির সাথে দেখা করে বাড়ি ফিরে এলো। তিন ভাই বাড়ি ফিরে আসার পর বৃদ্ধ কৃষক অধীর আগ্রহে তাদের অপেক্ষা করছিলেন। তার জিজ্ঞাসায় সালামত ও কারামত নিজেদের স্ত্রীদের পরিচয় জানিয়ে দিল, কিন্তু ছোট ভাই নিজাকত চুপচাপ রইল। তখন দুই বড় ভাই হাসতে লাগলো এবং বলল, লাগছে যেন নিজাকতের স্ত্রী ধারালো দাঁত আর লম্বা কানওয়ালা, তাই সে বলতেও লজ্জা পাচ্ছে। নিজাকত তার দুই বড় ভাইকে বলল, ভাইয়েরা, দয়া করে উপহাস করো না, আমার স্ত্রী খুবই কোমল ও অনন্য। সে সব সময় অত্যন্ত সুন্দর পোশাক পরে থাকে। এরপর করামত বিদ্রুপ করে বলল, তাহলে তো সে নিশ্চয়ই কোনো রাজকুমারী। সালামত ও করামত তাদের ছোট দুই ভাইয়ের কথা শুনে খুশি হলো না, কারণ তারা নিজেদের জন্য যে স্ত্রীদের খুঁজে এনেছে তারা দরিদ্র পরিবারের মেয়ে ছিল। কিন্তু নিজাকত বলেছে যে তার স্ত্রী একজন রাজকুমারীর মতো এবং সে মিষ্টি কণ্ঠে কথা বলে। তাই দুই ভাই নিজাকতের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ল। কিছুক্ষণ পর বৃদ্ধ কৃষক ভাবলেন, কেননা 3 পুত্রবধূর পরীক্ষা নেওয়া হয়, অতএব তিনি তার 3 ছেলেকে ডাকলেন। তার আসার পর তিনি তাদের চেয়ারে বসতে বললেন এবং বললেন, দেখো বাচ্চারা, আমি জানতে চাই তোমরা যে মেয়েদের পছন্দ করেছ তারা পারিবারিক কাজকর্মে দক্ষ কিনা। তাদের বলো
আমার জন্য একটি করে রুটি বানিয়ে দিক। সালামত ও করামত একে একে উত্তর দিল, ঠিক আছে আব্বাজান, আমরা আপনার আদেশ পালন করব। কিন্তু নিজাকত কোনো উত্তর দিল না। বৃদ্ধ কৃষক এবং তার দুই ছেলে সালামত ও কারামত নিজাকতের দিকে তাকালো। বৃদ্ধ কৃষক বলল, নিজাকত বেটা, তুমি কি আমার জন্য রুটি বানিয়ে আনবে না? তখন সালামত ও কারামত হেসে বলল, আব্বাজান, নিজাকতের স্ত্রী তো একজন রাজকুমারী। রাজকুমারীরা কখনো গৃহস্থলীর কাজে আগ্রহী হয় না। নিজাকত নিশ্চিত হয়ে পড়ল একটি ছোট্ট পাখি কিভাবে রুটি বানাবে, কিন্তু সে তাও সম্মতি জানিয়ে দিল। এরপর তিন ভাই তাদের নিজ নিজ স্ত্রীদের কাছে রুটি আনতে রওনা হলো। নিজাকত দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের ছোট্ট পাখিটির কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেল। ছোট্ট পাখিটি তাকে দেখে বলল, আমি জানতাম তুমি অবশ্যই ফিরে আসবে, কিন্তু তুমি এত চিন্তিত কেন? নিজাকত বলল, হ্যাঁ, আমি চিন্তিত, কারণ আমার আব্বা চান আমাদের স্ত্রীদের তৈরি রুটি খেতে। আমার ভাইদের স্ত্রীদের রুটি বানাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু তুমি তো একটা পাখি, তুমি কিভাবে রুটি বানাবে? এই কথা শুনে পাখিটি বলল, যদি আমি বলি যে আমি রুটি বানাতে পারি। নিজাকত বলল, কিন্তু আমি তা কিভাবে বিশ্বাস করব? ছোট্ট পাখিটি এক লাফে মাটিতে নেমে এলো এবং ছোট্ট একটি রুটি তৈরি করতে শুরু করলো। নিজাকত চুপচাপ দাঁড়িয়ে বিস্ময়ে ভরা চোখে সব কিছু দেখতে লাগলো। পাখিটি তখন সেই রুটি আগুনে পুড়িয়ে রান্না করলো। কিছুক্ষণ পরে যখন রুটি প্রস্তুত হয়ে গেল, তখন সে নিজাকতের হাতে তুলে দিল। নিজাকত অবাক হয়ে বলল, অবিশ্বাস্য, তুমি তো সত্যিই রুটি বানিয়ে ফেললে। পাখিটি হেসে বলল, এখন তুমি যাও এবং এটি তোমার আব্বাজানকে খাওয়াও। আমি নিশ্চিত তিনি এটি খুব পছন্দ করবেন। নিজাকত রুটি নিয়ে কুঁড়ে ঘর থেকে বেরিয়ে পড়ল এবং দ্রুত বাড়ির দিকে রওনা হলো। তিন ভাই তাদের রুটি নিয়ে বৃদ্ধ কৃষকের কাছে পৌঁছে গেল। প্রথমে সালামত তার স্ত্রীর তৈরি রুটি বাবার সামনে পেশ করলো। বৃদ্ধ কৃষক বলল, বাহ, তোমার স্ত্রী খুব সুন্দর রুটি বানিয়েছে। এরপর করামতের পালা এলো। সে তার স্ত্রীর তৈরি রুটি বাবার সামনে রাখলো। বৃদ্ধ কৃষক রুটি দেখে বলল, ওহ, এটি তো মোটা কিন্তু একেবারে টাটকা, খুব ভালো। এই রুটিটিও বেশ সুস্বাদু লাগছে। অবশেষে বৃদ্ধ কৃষক নিজাকতের দিকে তাকালো এবং বলল, বেটা, তুমি কি রুটি আনোনি? নিজাকত বলল, আব্বাজান, আমি এনেছি। সে ছোট্ট পাখিটির বানানো ছোট সাদা রুটি বাবার সামনে রাখল। রুটি দেখে বৃদ্ধ কৃষক বিস্মিত হয়ে বলল, ও, এটি তো একেবারে সাদা রুটি। তোমার পছন্দের মেয়ে নিশ্চয়ই বেশ ধনী। নিজাকত বলল, অবশ্যই আব্বাজান, আমি বলেছিলাম না সে একজন রাজকুমারী। বৃদ্ধ কৃষক রুটি খেয়ে বলল, বাহ, এই রুটিটিও খুব সুস্বাদু, কিন্তু বলতো সে কি নিজে এটি বানিয়েছে নাকি কোনো দাসী দিয়ে বানিয়েছে? নিজাকত বলল, সে নিজে এটি তৈরি করেছে। এই কথা শুনে বড় ভাই বলল, সে যদি একজন রাজকুমারী হয়েও তোমার জন্য রুটি বানাতে পারে, তাহলে নিশ্চয়ই সে খুব ভালো মেয়ে। নিজাকত মাথা নেড়ে সম্মতি জানালো। বৃদ্ধ কৃষক খুশি হয়ে বলল, আমি আমার তিন পুত্রবধূদের তৈরি রুটি খেয়ে সন্তুষ্ট হয়েছি। তারা সত্যিই দারুণ রুটি বানিয়েছে। এরপর সে বলল, কিন্তু আমি চাই তারা আমাদের সাথে আসার আগে আরেকটি পরীক্ষা দিক। তিন ছেলে বলল, হ্যাঁ আব্বাজান, বলুন কি পরীক্ষা? বৃদ্ধ কৃষক বলল, আমি চাই তারা প্রত্যেকে আমার জন্য কিছু বনে আনুক। তিন ভাই একসাথে বলল, আপনার আদেশ পালন করা হবে আব্বাজান। সালামত আত্মবিশ্বাসী হয়ে বলল, আমার স্ত্রী রান্না এবং সেলাইয়ের কাজে অত্যন্ত দক্ষ। আমি নিশ্চিত সে আমাকে একটি দারুণ কিছু বনে দেবে। আমার স্ত্রীও সব কাজে পারদর্শী। করামত গর্বিত ভঙ্গিতে একথা বলল। তারপর বৃদ্ধ কৃষক ছোট ছেলে নিজাকতের দিকে তাকিয়ে বলল, নিজাকত বেটা, কি সমস্যা? তুমি চুপ কেন? নিজাকত সম্মতি জানিয়ে বলল, আব্বাজান, আমি আমার শেহজাদিকে বলবো সে আপনার জন্য কিছু বনে দেবে। বৃদ্ধ কৃষক মাথা নেড়ে সম্মতি দিলেন। পরদিন নিজাকত জঙ্গলে ছোট্ট পাখির কুড়ে করে পৌঁছালো। পাখিটি তাকে দেখে বুঝতে পারল নিশ্চয়ই সে কোনো সমস্যায় পড়েছে। পাখিটি জিজ্ঞাসা করল, তুমি এত চিন্তিত কেন? নিজাকত তখন পুরো ঘটনা জানিয়ে দিল। পাখিটি হেসে বলল, ও, এই ব্যাপার, চিন্তার কিছু নেই, আমি এটা করতে পারবো। পাখিটি রেশমের সুতা নিয়ে একটি সুন্দর রুমাল বুনল। রুমালটি গোলাপি রঙের ছিল এবং একদম মসৃণ ও নিখুঁত দেখাচ্ছিল। নিজাকত এত সুন্দর রুমাল দেখে হতবাক হয়ে গেল।
পাখিটি সেই রুমালটি একটি খালি আখরোটের খোলের ভেতর ভরে দিল। তারপর নিজাকতের দিকে আখরোট বাড়িয়ে দিয়ে বলল, আমি নিশ্চিত তোমার বাবা এটা খুব পছন্দ করবেন। নিজাকত খুশি হয়ে বলল, হ্যাঁ, কেন নয়। এরপর সে আখরোট নিয়ে বাড়ির পথে রওনা দিল। এদিকে তার দুই ভাই সালামত ও কারামত তাদের স্ত্রীদের বোনা কাপড় নিয়ে বাড়ি ফিরে এসেছে। প্রথমে সালামত তার স্ত্রীর তৈরি চাদর বাবার সামনে পেশ করল। চাদরটি হলুদ রঙের ছিল। বৃদ্ধ কৃষক কিছুক্ষণ চাদরটি দেখে চুপ করে রইলেন। তার চেহারা দেখে মনে হচ্ছিল তিনি সন্তুষ্ট নন। তিনি বললেন, এটি সাধারণ সুতির কাপড়, খুব বেশি ভালো নয়, তবে ঠিক আছে। সালামতের মুখে হতাশার ছাপ ফুটে উঠল। এরপর করামত তার স্ত্রীর বোনা কাপড় পেশ করল। চাদরটি গোলাপি রঙের ছিল এবং এতে সুতির সাথে রেশম মিশ্রিত ছিল। বৃদ্ধ কৃষক চাদরটি ভালোভাবে পরীক্ষা করে দেখলেন। তারপর তিনি নিজাকতের দিকে তাকিয়ে বললেন, বেটা, তুমি কি এনেছ? নিজাকত কিছুক্ষণ তার ভাইদের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে নিজের পকেট থেকে ছোট্ট পাখির দেওয়া আখরোট বের করল। সেই আখরোটটি বৃদ্ধ কৃষকের হাতে তুলে দিল। আখরোট দেখে সালামত ও কারামত এত জোরে হেসে উঠল যে তাদের হাসির ধরন দেখে মনে হচ্ছিল তারা নিজাকতের উপহাস করছে। নিজাকতের মুখ লজ্জায় লাল হয়ে গেল। বৃদ্ধ কৃষক অবাক হয়ে বললেন, নিজাকত, বেটা, এটা কি? তারপর কারামত মজা করে বলল, আব্বাজান, আপনি তো কাপড়ের টুকরো আনতে বলেছিলেন, আর নিজাকত কিনা আখরোট নিয়ে এসেছে। আমার মনে হয় এই আখরোটের ভেতরে কিছু নেই। নিজাকতের স্ত্রী নিশ্চয়ই তার সাথে ঠাট্টা করেছে। বৃদ্ধ কৃষক তখন রাগীস্বরে বললেন, তোমরা দুজন চুপ করো। তিনি সালামত ও কারামতকে ধমক দিলেন। দুই ভাই তখন চুপ হয়ে গেল। এরপর বৃদ্ধ কৃষক সেই আখরোটের খোলটি খুললেন। আখরোটের ভেতর থেকে রেশমের সূক্ষ্ম হাতে বোনা রুমাল বেরিয়ে এলো। এত সুন্দর রুমাল দেখে দুই ভাইয়ের হাসি মুহূর্তেই বন্ধ হয়ে গেল, যেন তারা কোনো বিস্ময়কর জিনিস দেখে ফেলেছে। বৃদ্ধ কৃষক অবাক হয়ে বললেন, বাহ, এটি সে কিভাবে বানিয়েছে? নিজাকত সব কিছু জানিয়ে দিল। বৃদ্ধ কৃষক খুশি হয়ে বললেন, নিজাকত, তোমার স্ত্রী সত্যি এক রাজকন্যা। এখন তোমরা তিনজনই নিজেদের স্ত্রীদের ঘরে নিয়ে আসতে পারো। পরদিন নিজাকত এই সুখবরটি ছোট্ট পাখিকে জানাতে জঙ্গলে গেল। ছোট্ট পাখি আনন্দ উচ্ছ্বসিত হয়ে উঠল। সে অন্য কক্ষে গিয়ে একটি নতুন পোশাক পরল, যা অত্যন্ত সুন্দর ছিল এবং তাকে মানিয়ে যাচ্ছিল। পাখিটি নিজাকতের দিকে তাকিয়ে কিছুটা সংশয় নিয়ে বলল, আসলে যদি তোমার বাবা আমাকে গ্রহণ না করেন। নিজাকত আশ্বস্ত করে বলল, না না, আমার বাবা খুব ভালো মানুষ, তিনি তোমাকে দেখে খুশি হবেন। আমি তোমার সব খেয়াল রাখব। ছোট্ট পাখি নিশ্চিত মনে মাথানের সম্মতি জানালো এবং যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেল। তাদের এই অদ্ভুত সফর শুরু হলো। চারপাশের পরিবেশ দেখে তারা এত আনন্দ পাচ্ছিল যে পথ চলার ক্লান্তিও তাদের স্পর্শ করছিল না। কিছুক্ষণ পর তারা জঙ্গলের সীমানা পার হয়ে এক ছোট্ট শহরের কাছাকাছি পৌঁছালো। সেখানে একটি ঝর্ণা ছিল, যার পানি সামনের একটি নদীর মতো প্রবাহিত হচ্ছিল। নদী পার হওয়ার জন্য কাঠের একটি সেতু বানানো হয়েছিল, যা বেশ প্রশস্ত ও দীর্ঘ ছিল। গ্রামের মানুষ এই সেতু ব্যবহার করে জঙ্গলে আসা যাওয়া করত। নদীর স্রোত অত্যন্ত তীব্র ছিল। যখন নিজাকত ও ছোট্ট পাখি সেতুর উপর দিয়ে পার হচ্ছিল, তখন তারা দেখতে পেল সামনে থেকে এক ব্যক্তি আসছে। সে কালো পোশাক পরেছিল, লম্বা গড়ন ও চওড়া মুখ ছিল, পায়ে শক্ত বুট ছিল। তার দৃষ্টি পাখিটির উপর নিবদ্ধ ছিল। নিজাকত কেমন যেন অস্বস্তি অনুভব করল। সে মনে মনে ভাবল, এই লোকটির উদ্দেশ্য ঠিক নেই, কিন্তু একটা গড়বড় আছে। সেতুর উপর দিয়ে হাঁটার সঙ্গে সঙ্গে সেই লোকটির সঙ্গে তাদের দূরত্ব কমতে লাগলো। যখন লোকটি একেবারে কাছাকাছি পৌঁছালো, তখন হঠাৎ থেমে গিয়ে বিকটভাবে হেসে উঠল। আরে, এটা তো একটা পাখি! সে উচ্চস্বরে হেসে উঠল। তারপর হঠাৎ পাখিটির দিকে লাথি মেরে দিল। ছোট্ট পাখি উঠতে পারল না, সোজা নদীর স্রোতে গিয়ে পড়ল। নিজাকতের চোখ বিস্ফারিত হয়ে গেল। আরে, তুমি কি করেছ? তুমি কেন আমার স্ত্রীকে নদীতে ফেলে দিলে? নিজাকত রাগান্বিত হয়ে লোকটির দিকে তেড়ে গেল। লোকটি নির্লিপ্তভাবে হাসতে হাসতে বলল, আরে ভাই, ও তো একটা পাখি ছিল। তারপর সে নির্বিকারভাবে সেতু পার হয়ে চলে গেল।
নিজাকত হতভম্ব হয়ে পড়ল। তার চোখ বিস্ফারিত, হৃদয় বিদীর্ণ। সে কাঠের সেতুর ওপর বসে কান্না জড়িত চোখে নদীর পানির দিকে তাকিয়ে রইল, কিন্তু ছোট্ট পাখি কোথাও দেখা গেল না। নিজাকতের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, তার হৃদয় বাড়ি হয়ে এলো। তার ছোট্ট পাখি কি সত্যি ডুবে গেল? সে কি জানতো এর উপর কি করতে যাচ্ছে? সেই লোকটি পাখিটিকে লাথি মেরে নদীতে ফেলে দেয়, এটাই তাকে ভাবতে দেয়। সে বেশ কিছু সময় নদীকে দেখছিল, যেন তার আশা ছিল যে ছোট্ট পাখিটি নদী থেকে বেরিয়ে আসবে। তারপর সে উঠে দাঁড়ালো। তার মুখে এক ধরনের নাদামতপূর্ণ অভিব্যক্তি ছিল, যেন সে নিজেকে দোষী মনে করছিল। নিজেকে বলল, ছোট্ট পাখি, আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইব? আমি তোমাকে বাঁচাতে পারলাম না। আক্ষেপের সুরে নিজাকত এগিয়ে চলল, ধীরে ধীরে কাঠে সেতু পার করল এবং হঠাৎ নদীর অন্য পারে তার দৃষ্টি পড়ল। এক মুহূর্তে সে চমকে উঠল, যেন সে কোনো ভূত দেখেছে। নদীর অপর প্রান্তে একটি অত্যন্ত সুন্দর মেয়ে বসেছিল, যে গোলাপি রঙের পোশাক পরিহিত ছিল এবং তার মাথায় সোনালি একটি মুকুট ছিল। তার বড় বড় চোখ ছিল। নিজাকত খুব খুশি হলো। সে বুঝতে পারল যে মেয়েটি কোনো রাজার রাজকন্যা। সে তড়িৎ পদক্ষেপে মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি তার দিকে আনন্দমুখে তাকিয়েছিল। নিজাকত মেয়েটিকে জিজ্ঞেস করল, তোমার নাম কি এবং তুমি কোন দেশের রাজকন্যা? মেয়েটি তখন বলল, প্রথমে তুমি আমার সাথে চলো, তারপর আমি তোমাকে বলবো আমি কে। নিজাকত অবাক হয়ে তার সাথে হাঁটতে শুরু করলো এবং বলল, তাহলে এখন বলো, কে তুমি? মেয়েটি বলল, আমার নাম শেহজাদি ফাহিন এবং আমি ইরাকের রাজকন্যা। আমি সেই ছোট্ট পাখি যাকে তুমি একদিন স্ত্রী রূপে গ্রহণ করার কথা বলেছিলে। নিজাকত অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি সত্যিই বলছো? তুমি কি আসলে রাজকন্যা? মেয়েটি বলল, হ্যাঁ, আমি সত্যি রাজকন্যা। একটি জাদুকরের কারণে আমি পাখিতে পরিণত হয়েছিলাম। এই জাদুটা ভাঙানোর একমাত্র উপায় ছিল আমাকে নদীতে ফেলে দেওয়া। যেভাবে সেই লোকটি আমাকে নদীতে ফেলে দিয়েছে, তাতে ওই জাদুকরের জাদু শেষ হয়ে গিয়েছে এবং আমি আমার আসল অবস্থায় ফিরে এসেছি। এখন আসো, আমরা তোমার বাড়ি চলি। তোমার বাবা আমাদের জন্য অপেক্ষা করছেন। আমি তার সাথে দেখা করতে চাই। আমরা বিয়ে করব এবং তারপর আমরা রাজ্যতে যাব। নিজাকত খুশি হয়ে এগিয়ে চলল। যখন তারা বাড়ির সীমানায় প্রবেশ করল, তখন বৃদ্ধ কৃষক তার দুই ছেলে সালামত ও কারামত নিজাকত এবং শেহজাদি ফাহিনকে দেখে হতবাক হয়ে গেল। সালামত এবং কারামত ভাবছিলেন যে নিজাকত তাদের সঙ্গে মিথ্যা বলছিল, তার স্ত্রী কোনো রাজকন্যা হতে পারে না। কিন্তু এখন যখন তারা তাদের চোখে দেখল নিজাকতকে রাজকন্যা ফাহিনের সাথে, তখন তাদের বিশ্বাস করতে বাধ্য হলো। নিজাকত এবং শেহজাদি ফাহিন বৃদ্ধ কৃষক এবং সালামত ও কারামত সালাম করল। তারা সালামের উত্তর দিল। নিজাকত বলল, আব্বাজান, এ হলো আমার স্ত্রী শেহজাদি ফাহিন। এটা শুনে বৃদ্ধ কৃষক বললেন, বেটা, তুমি ঠিকই বলেছিলে, তোমার স্ত্রী আসলে এক রাজকন্যা। আমি আগে এটা মজা হিসেবে নিতাম, কিন্তু এখন শেহজাদি ফাহিনকে দেখে আমি বিশ্বাস করতে পারছি যে তুমি মিথ্যা বলনি। তবে এটা বলো, এই রাজকন্যা তুমি কোথায় এবং কিভাবে পেলে? আব্বাজান, আপনি সবসময় বলতেন যে কখনো মিথ্যা বলা উচিত নয়, তাই আমি আপনাকে মিথ্যা বলি না। শেহজাদি ফাহিন আমাকে জঙ্গলে পেয়েছিল, যেদিকে গাছের দিক ছিল। বাবা, আমি খুব খুশি যে আমার শারীরিক অবস্থা খারাপ হয়নি, বৃদ্ধ কৃষক বললেন। তখন সালামত এবং কারামত তাদের ভাইয়ের দিকে আশা ভরা চোখে তাকিয়েছিল। যদি আমাদের গাছগুলো জঙ্গলের দিকে ইশারা করত, তাহলে আমরাও নিশ্চয়ই কোনো না কোনো রাজকন্যা পেয়ে যেতাম। কারামত এটা বলার পর নিজাকতের মুখে হাসি ফুটে উঠল, কারণ উভয় ভাইয়ের মধ্যে লোভ ছিল, যার কারণে তারা রাজকন্যা পেতে ব্যর্থ হয়েছিল। কিন্তু নিজাকত ছিল এক কোমল হৃদয়ের যুবক এবং সে ছোট্ট পাখির সাথে দয়ার প্রদর্শন করেছিল, তাই তাকে রাজকন্যা রূপে তার স্ত্রী পেয়েছিল। কৃষক বললেন, আমি তোমাদের সবাইকে দেখে খুব খুশি। নিজাকত বেটা, আমার ইচ্ছা যে তোমরা সবাই দ্রুত বিয়ে করে ফেলো। বৃদ্ধ কৃষক তাদের দোয়া দিয়ে বললেন, আমার দোয়া সব সময় তোমাদের সাথে থাকবে। নিজাকত এবং শেহজাদি ফাহিন খুশি হয়ে গেল। এরপর তাদের ধুমধাম করে বিয়ে হলো। বিয়ের দিন শেহজাদি ফাহিন গোলাপি রঙের একটি সুতি পোশাক পরেছিল এবং নিজাকত
দারুণ রঙের একটি শার্ট ও শর্মি রঙের প্যান্ট পরেছিল। নিজাকত এবং শেহজাদি ফাহিম বিয়ে করে খুব খুশি ছিল। তাদের খুশির আরেকটি কারণ ছিল যে তারা একে অপরের জন্য সহানুভূতিশীল এবং নিষ্ঠাবান ছিল। সালামত এবং কারামত তাদের বিয়ের জন্য শুভেচ্ছা এবং অনেক দোয়া দিয়েছিল। বিয়ের কিছুদিন পর নিজাকত এবং শেহজাদি ফাহিম ঘোড়ার গাড়িতে চড়ে ইরাকের দিকে খুশি হয়ে এগিয়ে চলল। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।